তারা বলেছেন নির্বাচন হওয়ার স্বার্থে তারা জনগণকে অনেক কিছু বলেছেন, আসলে এটা তাদের মনের কথা নয়। যদি রাজনীতিবিদরা এরকমই জনগণকে ধোঁকা দিয়ে থাকে। ভারতের বিস্তর এলাকা অবস্থিত রয়েছে, এতটুকু ব্যবধানে ভাই কি আপনারা কথা বলবেন না আমি কথা বলবো? ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেয়েছিল। সেই সময় পূর্ব পাকিস্তানের যে সীমানা ছিল কার্যত আজকে তাই বাংলাদেশের সীমানা। সেই সময়টা যদি পূর্ব পাকিস্তান হিসাবে আমরা এই অঞ্চলের মানুষ একটা স্বাধীন দেশের অংশ না হতে পারতাম, তাহলে আমাদের ভাগ্যে কি হতো? এটি হায়দ্রাবাদের দিকে তাকালেই এর উত্তর পাওয়া যাবে, উত্তর পাওয়া যাবে কাশ্মীরের দিকে তাকালে। আল্লাহ তাআলা সেই সুযোগ আমাদেরকে দান করেছিলেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এই সময় যারা অবদান রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, লড়েছেন, মামলা পেয়েছেন, জেলে গিয়েছেন, তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এরপরেই পাকিস্তান তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য কার্যক্রম শুরু করলেও কার্যত পাকিস্তানের শাসকদের তারা পূর্ব পাকিস্তানের উপরে ইনসাফ করতে পারেননি, যার কারণে দুই জায়গায় বৈষম্য তৈরি হয় এবং তার বিস্ফোরণ ঘটে ৭০ সালের নির্বাচনের পরেও যদি জনগণের রায়ের প্রতি তৎকালীন সরকার যারা ছিলেন তারা সম্মান প্রদর্শন করতেন, তাহলে চিত্র ভিন্ন হতো। কিন্তু সেই সম্মানটুকু একটা মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। এই যুদ্ধে যারা জীবন দিয়েছেন, লড়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, মহান আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। মাঝখানে ৫২তেও একটা সংগ্রাম গিয়েছে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। ত্যাগ স্বীকারকারীদের মধ্যে যারা বেঁচে আছেন আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। হলো বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন। দ্বিতীয়বার স্বাধীনতার আগে নেতারা তখন জনগণকে ওয়াদা দিয়েছিলেন যে এমন একটি দেশ আমরা জনগণকে উপহার দেব যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কোনো বৈষম্য থাকবে না এবং অর্থনৈতিক সংকট দূর হবে, বেকারত্ব থাকবে না, আমরা সমস্ত শিশুদেরকে তাদের প্রাপ্য শিক্ষা নিশ্চিত করব। কিন্তু না, তার কোনো আদায় পূরণ হয়নি। বরঞ্চ এখানে এসে জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান দেখাতে তৎকালীন সরকার দারুণভাবে ব্যর্থ হয়েছিল, যার কারণে ৪ বছরের মাথায় দুঃখজনকভাবে তাদেরকে বিদায় নিতে হয়েছে। ক্রমাগত পট পরিবর্তনের মধ্য দিয়ে আজকের বাংলাদেশ এসে এখানে দাঁড়িয়েছে। ২৪ সালে এদেশের মানুষ একটি পরিবর্তনের আকাঙ্ক্ষা বুকে নিয়ে বুক পেতে লড়াই করেছিল। এ লড়াই কোনো দলের পক্ষ থেকে হয়নি, এই লড়াই হয়েছে জনগণের পক্ষ থেকে। এর আগে আমরা বিরোধী দলে যারা ছিলাম দফায় দফায় আমরা নির্যাতিত হয়েছি, আক্রান্ত হয়েছি, জেলে গিয়েছি, জীবন দিয়েছি, ফাঁসির কাস্টে ঝুলেছি, আমরা আন্দোলন করেছি, কিন্তু স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি। সেই সময়টা ছাত্র যুব সমাজ তাদের একটি ন্যায্য অধিকারের দাবিতে রাস্তায় নেমেছিল। অতীতের ফেসিবাদী কায়দায় সে আন্দোলন দমনের চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সমগ্র দেশবাসী, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সকলের ঐক্যবদ্ধ প্রতিবাদ, প্রতিরোধ এবং লড়াইয়ের মুখে ফ্যাসিস্ট সরকার অপমানজনকভাবে বিদায় নিতে বাধ্য হয়েছে। তার প্রেক্ষাপটে একটি জন অভিপ্রায়ের ভিত্তিতে একটি সরকার গঠিত হয়েছিল। তারাও জাতির উপরে শেষমেশ ইনসাফ করতে পারেননি। এই জাতি বেইনসাফের শিকার হয়েছে। বিভিন্ন কথা এখন অনেকে নিজের থেকেই স্বীকারোক্তি দিচ্ছেন। সেই সময় যারা সরকারে ছিলেন আর অনেকে চুপ করে আছেন। তারা যদি ইনসাফ করতেন, আমরা বিশ্বাস করি আজকের বাংলাদেশের চিত্র হতো সম্পূর্ণ ভিন্ন। এটা করতেও তারা ব্যর্থ হয়েছে। নির্বাচনে জনগণ বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছে, ভোট দিয়েছে, ভোট হয়েছে সুষ্ঠু, রেজাল্ট সুষ্ঠু হয়নি। এটা ইতিমধ্যে আত্মস্বীকৃত বিভিন্ন সাক্ষীও পাওয়া গেছে।
আমি ওইদিকে যাচ্ছি না। তারপরেও আমরা চেয়েছিলাম দীর্ঘদিন ফেসিবাদী শোষণের জাতাকলে পিষ্ট এই জাতি আস্তে আস্তে গণতন্ত্রের রোডে উঠে যাক। সেই জন্য নির্বাচন, আরেকটা সংস্কার পরিষদের নির্বাচন, গণভোট। 2টা ব্যালট পেপার ছিল, জনগণ 2টাতেই রায় দিয়েছে, কেউ একটাতে রায় দেয়নি। এর আগে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো বলেছিলাম গণভোটের রায় আমরা সকলে মেনে নেব এবং সেই অনুযায়ী দেশ পরিচালিত হবে। কিন্তু ভোট অনুষ্ঠিত হলো, তারপরের দিনই বর্তমান সরকারি দল তারা তাদের ধারণা পরিবর্তন করলেন, তারা গণভোটকে অস্বীকার করলেন। 2টি শপথ নেওয়ার কথা, একটা নিলেন, আরেকটা নিলেন না। কেন নিলেন না তার ব্যাখ্যা তারা ইতিমধ্যে দিয়েছেন। তারা বলেছেন নির্বাচন হওয়ার স্বার্থে তারা জনগণকে অনেক কিছু বলেছেন, আসলে এটা তাদের মনের কথা নয়। যদি রাজনীতিবিদরা এরকমই জনগণকে ধোঁকা দিয়ে থাকে, তাহলে রাজনৈতিক প্রতিষ্ঠানের উপর জনগণের আস্থা তৈরি হবে কিভাবে? আমরা বিস্মিত, আমরা নিন্দা জানাই, ঠিক হয়নি জনগণকে এইভাবে ধোঁকা দেওয়াটা। আপনারা দেখেছেন সংসদের ভিতরে গণভোটের গণরায় যা 68.6% মানুষ ভোট দিয়ে হা বলেছিল, তার পক্ষে বিরোধী দলের অবস্থান ছিল অক্ষমত এবং স্পষ্ট। আমরা আলোচনা করেছি, কিন্তু 2/3 জুড়ে সরকারি দল আমাদের দাবি অগ্রাহ্য করে বাস্তবে জনগণকে অপমানিত করেছে। গণভোটের রায় ব্যর্থ হওয়ার দলিল বাংলাদেশেও নাই, বিশ্বেও নাই। গণভোট বাংলাদেশের মতন ছিল না, এটি 4র্থ গণভোট। এর আগে 3টে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং যথারীতি তার গণরায় বাস্তবায়িত হয়েছে, কিন্তু এবার সেই প্রথমে বিপত্তি ঘটল। আমরা জানি কি জন্য ঘটেছে। আমরা যা আশঙ্কা করেছিলাম এখন তা স্পষ্ট হয়ে উঠেছে সমাজে। আর্থিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক, সাংবিধানিক সকল জায়গায় আজকে নির্লজ্জ রাজনৈতিক হস্তক্ষেপ একেবারেই স্পষ্ট। সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বীমা কর্পোরেশন, এই সবগুলো আজকে সেই থাবা বিস্তৃত হচ্ছে।